মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায়ের অবস্থার অবনতি হচ্ছে, ওর কনভালশন হচ্ছে, অর্থাৎ খিঁচুনি। ডাক্তারবাবুরা খুব চিন্তায়, ইমিডিয়েট ওকে একটা ইঞ্জেকশান পুশ করতে হবে, ওর বাচ্চার ক্ষতি হতে পারে। ওদের পারমিশন ছাড়া কিচ্ছু করতে পারছে না ডাক্তার। ওদিকে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে অনির্বাণ, কী করবে বুঝতে পারছে না। ডাক্তারবাবুরা গিয়ে বলেছেন যে এইরকম রায়ের কন্ডিশান। ও বলছে রায় কেমন আছে, আপনারা ডাক্তারবাবু রায়কে বাঁচান, ওর যেন কিছু না হয়, ও আমার বন্ধু, ও আমার স্ত্রী, বাচ্চাটা কেমন আছে। ডাক্তারবাবুরা বুঝিয়েছেন যে আমরা একটা বোর্ড বসাবো, একটা সিদ্ধান্ত নেব, কিন্তু আপনাদেরও কনসেন্ট দরকার, আমরা কি করব বুঝতে পারছি না। ওর মা চিৎকার চেঁচামেচি করছে, বলছে দেখুন আমার ছেলের মনের অবস্থা ভালো না, আমি ওর হয়ে বলছি, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন, রায়কে আপনারা বাঁচান। কিন্তু ওরা যেহেতু অ্যাডাল্ট, ওদের বাচ্চা, সেই জন্য অন্য কেউ কথা বললে হবে না। ওখানে ছিল সার্থকও বলল, দেখুন আন্টি, আপনার কথায় কোনো কাজ হবে না, দিদি কী চাইছে, অনির্বাণদা কী চাইছে তার উপর নির্ভর করছে ডাক্তারবাবুরা কি করবেন। ওনারা বোঝালেন, দেখুন এই ইঞ্জেকশানটা পুশ তো করতেই হবে, নাহলে রায়ের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। অনির্বাণ খুব চিন্তায়, কি বলবে বুঝতে পারছে না। ঠাকুর এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন। তখন বলছে আমার বাচ্চাটার কি হবে। বলল দেখুন বাচ্চাটা জন্মালে ওর হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, কোনো বিকলাঙ্গ বা অন্য রকম অসুখে ভুগতে পারে, সেই জন্য আমরা কিছু বলতে পারছি না। আর বাচ্চাটাকে যে আমরা সি-সেকশন করে বার করব তারও উপায় নেই, রায় সহ্য করতে পারবে না। কি করব আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে জানান। অনির্বাণের হাতে আর কোনো অপশান নেই। ও তখন বলল, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন, রায়কে বাঁচান। ইঞ্জেকশানটা যদি পুশ না করে তাহলে রায়কে আর হয়তো বাঁচানো যাবে না। ডাক্তারবাবুরা চলে গেলেন। ওদিকে রায়ের মাও কান্নায় ভেঙে পড়ছে, ভাবছে ছোট্ট প্রাণ সেটা নষ্ট হয়ে যাবে, সে বাঁচবে না। রায় বাচ্চাটাকে আঁকড়ে বাঁচবে বলে ভেবেছিল, কিন্তু এখন ওর কথা বলার মতো অবস্থা নেই, ও খুব খারাপ অবস্থা। ডাক্তারবাবুরা গিয়ে ইঞ্জেকশানটা পুশ করে দিলেন। যখন ওদিকে কাজকর্ম হচ্ছে, এদিকে আমরা দেখেছি স্রোত গেছে যে মেডিকেল ক্যাম্পে গ্রামবাসীদের চিকিৎসা করছে। ও একটু টয়লেটে যাওয়ার জন্য একজনের সাথে একটু দূরের দিকে চলে গেছে। সেই সময় নীলু আর ক্রান্তি দলবল নিয়ে লুটপাট করতে এসছে, ওষুধগুলো গাড়িতে তুলে নিয়েছে, একজন ডাক্তারকে নিয়ে যাবে। ওরা টানাটানি করছে, স্রোতেরই এক বন্ধুকে নিয়ে যাচ্ছে, কিন্তু যেতে দিচ্ছে না কিঞ্জল। ওদের মধ্যে হাতাহাতি হচ্ছে। ওরা সকলে বলছে দেখুন আমরা স্পেশাল পারমিশন নিয়ে আপনাদের যারা রুগী আছে সকলকে দেখে দেবো, আপনারা ভয় পাবেন না, আমাদেরকে এইভাবে নিয়ে যাবেন না, কেন একজনকে নিয়ে যাবেন। কিছুতেই যেতে চাইছে না। এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেছে। সেই সময় একটা ফায়ার করেছে আকাশের দিকে। স্রোত ভাবছে কী হলো, একটা গুলির আওয়াজ পেল। তখন যে মহিলা ওর সাথে ছিল বলছে মনে হচ্ছে ডাকাতরা এসছে, দিদিমণি তুমি ওখানে যেও না। বলছে না আমার বন্ধু বান্ধব আছে, আমাকে যেতেই হবে। ও ছুটতে ছুটতে এসেছে, দেখছে যে এখানে সব ঘিরে ধরেছে ডাকাত দল, একজনকে তুলে নিয়ে যাবে, ওরই বান্ধবী, কিন্তু যেতে দিতে দেবে না, হাতাহাতি হচ্ছে। নীলু প্রথমে দেখতে পায়নি ওখানে স্রোত আছে, ও এই অবস্থায় একটা গুলি করে ফেলেছে। সেই গুলিটা ধাক্কা ধাক্কাতে স্রোতেরই হাতে লেগেছে, হাতে লাগতে ও ছিটকে পড়ে গেছে। সবাই চিৎকার করছে স্রোত বলে। নীলু দেখতে পেয়েছে, নীলু চিৎকার করছে স্রোত, কী হলো বুঝতে পারছে না, নিজের বোনকে মেরে ফেললো। স্রোতও ওর মেজদি ভাইয়ের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না। বন্ধুবান্ধবও শুনেছে যে স্রোতের নাম ধরে ওদের দল থেকে কে ডাকলো। ক্রান্তি দেখলো বিপদ, সকলকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। কেঁদে ভাসিয়ে দিচ্ছে নীলু।
বলছে আমার হাতে খুন হয়ে গেল, আমি এটা করতে চাইনি, কেন হলো বুঝতে পারছে না এরা। তখন বলছে তোমার মুখ থেকে একটা নাম শুনলাম স্রোত, হ্যাঁ তোমার বোন তো স্রোত ছিল, তাহলে এ কে? তখন বললো আমারই বোন ও স্রোত, আমি ওকে মেরে ফেললাম, কেন আমি করলাম, আমি যেতে চাই, আমি স্যারেন্ডার করতে চাই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু আমি একজন মানুষকে খুন করেছি, আমার শাস্তি হওয়া দরকার। ওকে বুঝিয়ে পাচ্ছে না ক্রান্তি। তখন রসিকলাল বলছে এই শহরের লোকগুলোকে আনাই ভুল হয়েছে, কেন এনেছো? সকলে বোঝাচ্ছে নিজের বোনকেও মেরে ফেলেছে ভাবছে। স্রোতকে নিয়ে সাথে সাথেই বাসে করে ডাক্তারের দল এগিয়ে যাচ্ছে শহরের দিকে। ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না, এখানে কোনো হাসপাতাল নেই। ওদের যে হেড ডাক্তার তিনিও অস্থির হয়ে যাচ্ছেন, কি হবে স্রোতের। ওদিকে সার্থক অনেক চেষ্টা করেছিল ফোন করার, কিছুতেই কানেকশান হচ্ছে না। এরাও চেষ্টা করছে সার্থককে জানানোর জন্য। ঘুমিয়ে যাচ্ছে স্রোত, ব্লিডিং হচ্ছে, আর ও মনে মনে বলছে দিদিভাই তুই কেমন আছিস, বাচ্চাটা কেমন আছে। বন্ধুবান্ধব বলছে স্রোত তুই জেগে থাক, ওকে ঘুমোতে বারণ করছে, ঘুমোলে ও হয়তো আর জ্ঞান ফিরবে না, কোমায় চলে যাবে, ওকে জাগিয়ে রাখার কথা বলা হচ্ছে। তারপর একটা সময় ফোন এসছে সার্থকের কাছে। সার্থক ভাবছে শ্রুতির বন্ধুরা কেন ফোন করছে, আবার ফোন করেছে। তখন বলছে কি হয়েছে বলো কিঞ্জল। সমস্ত ঘটনাটা জানতে পেরেও কান্নায় ভেঙে পড়েছে। তখন বিক্রম এসছে, স্রোতের দাদা, বলছে কি হয়েছে। বলল যে স্রোতের গায়ে গুলি লেগেছে, আমি বারবার বারণ করেছিলাম, আমার মনটা ডেকেছিল, জায়গাটা ভালো না, এবার কি হবে। অনির্বাণকে বলল দেখো অনির্বাণদা, দিদি এখন স্টেবল পজিশানে আছে, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, স্রোত যেখানে আছে ওকে ডেকে পাঠিয়েছে। বিক্রমও একসাথে চলল। কাঁদছে সার্থক, ওদের মধ্যে একটা আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বারণ করেছিল তুমি একা যেও না, কিন্তু শোনেনি। কিঞ্জলকে আবার ফোন করলো বিক্রম, ওদিকে বৌমনিও ফোন করেছে কেমন আছে স্রোত জানার জন্য। দুজনেই জানতে চেয়েছে। একটা হাসপাতালে প্রায় কাছাকাছি চলে এসছে। এক একটা মুহূর্ত মূল্যবান, ওর জ্ঞান থাকাটা খুব জরুরি, না হলে বিপদ হয়ে যাবে। রক্ত পড়েই যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। এদিকে দেখেছি রায়ের জ্ঞান ফিরে এসছে। জ্ঞান ফিরতেই আবার চিন্তা করছে যে আমার আবার কী হলো, বুঝতে পারছে না বাচ্চাটা ঠিক আছে কিনা। ডাক্তারবাবুকে ডাকতে বলেছে, ডাক্তারবাবু এসছেন, বাচ্চার কথা বললেই উনি আর কথা বলেন না। বলছে আপনি বলবেন তো আমার বাচ্চাটা কেমন আছে। আমি আমার কথা ভাবি না, বাচ্চাটা যেন ক্ষতি না হয়। ওদিকে অনির্বাণ যখন জানতে পেরেছে রায়ের জ্ঞান ফিরেছে, ও দেখা করতে চায়, কিন্তু কেউ পারমিশন দিচ্ছে না। উত্তেজিত হয়ে পড়লে ক্ষতি হয়ে যাবে। বাচ্চাটা হয়তো ঠিকঠাকই আছে, কিন্তু ইঞ্জেকশন পুশ করার ফলে তার ক্ষতি হবে কি না সেটা ডাক্তারবাবুরাও জানেন না। রায় কাঁদছে, ও খুব চিন্তায়। বাচ্চাটার ক্ষতি হলে কাউকে ছেড়ে কথা বলবে না। অনির্বাণকে পারমিশন দিল না দেখা করার। ওদিকে স্রোতের মা দেখছে দুই মেয়ের অবস্থা খারাপ। অনির্বাণের মা যাচ্ছে তাই অসম্মান করছে যখন তখন রায়ের জন্য। ওর বাবা অতটাও খারাপ না, ওর মায়ের কাছে গেছে, মাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওর মা খুব কাঁদছে, বলছে আমি একবারে অপয়া মনে হয়, আমার স্বামী চলে গেল, তারপর দুই মেয়ের এই অবস্থা, আরেক মেয়েকে তো খুঁজেই পাওয়া গেল না, আমি কি করব। ওর বাবা বলছে যে বেয়ান আপনি একটু শান্ত হন, আমি বুঝতে পারছি আপনার দুই মেয়ের অবস্থা এরকম, আপনি নিজেকে ঠিক রাখুন, আপনি যদি বাড়িতে যেতে চান আমি ড্রপ করে দিয়ে আসছি। কিন্তু ওর মা যেতে চাইছে না। ছোটো মেয়েরও কী অবস্থা জানে না, তারও গুলি লেগেছে। এদিকে বড় মেয়ের বাচ্চাটা বাঁচবে কি না কোনো ঠিক নেই, বড় মেয়েও বাঁচবে কি না সেটাও ওরা জানে না। চতুর্দিক থেকে যেন একটা বিপদ ঘিরে ধরেছে, কি করবে ওরা। ওদিকে নীলু খুব কাঁদছে, ছোট বোনকে খুব ভালোবাসে, সেই বোনকেও গুলি করে দিল, এটাও মানতে পারছে না। দেখতে পেয়েছিল স্রোতও, ওর বন্ধুরাও শুনতে পেয়েছিল, ওরা তাই আলোচনা করছে স্রোতের নাম ধরে ডাকাত দলের কি একটা ডাকলো না, কিন্তু স্রোতের সাথে ওদের কী সম্পর্ক, কি করে ওর নাম জানলো বুঝতে পারছে না, ওরা মেলাতে পারছে না হিসেব। কে হতে পারে যে স্রোতের নাম জানে। এদিকে
হাসপাতালের কাছাকাছি চলে এসছে। যতক্ষণ না আসছে ওদের চিন্তা, স্রোতকে বাঁচাতে হবে। বন্ধুবান্ধব খুব উত্তেজিত। ড্রাইভারকে কিঞ্জল বলতে গেল একটু তাড়াতাড়ি গাড়িটা চালান। ওদের স্যারও বলছে স্রোতকে তোমরা জাগিয়ে রাখো। মাঝে মাঝে ও চোখটা বুজে ফেলছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করবে? সার্থকও ভাবছে যে বড় ক্ষতি না হয়ে যায়। কি করবে ও এখন? যদিও বিক্রম বলছে সকলেই তো ডাক্তার, ঠিক ওরা স্রোতকে দেখে রাখবে, দেখো ওর কোনো ক্ষতি হবে না। এবার আমরা দেখব স্রোত আদৌ বাঁচে কি না। ওদিকে রাইও অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা ঠিক আছে কি না। অনির্বাণকে দেখা করতে দেয়নি, ও খুব দুশ্চিন্তায় আছে বাচ্চা আর রাইয়ের অবস্থাটা কেমন জানার জন্য। ও আর বাচ্চার কথা ভাবছে না। রাই যদি বেঁচে যায় তাহলেই ও খুশি হবে। রাইকে ছাড়া ও বাঁচতে পারবে না। কিন্তু রাই চায় ওর বদলে বাচ্চাটা বেঁচে যাক। বাচ্চার ক্ষতি ও একেবারেই চায় না। দেখতে থাকবো কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।